হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেওয়া হচ্ছে সেই পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। এর আগের ক্লাসে আমরা 417 পাতার যে ম্যাথের কোশ্চেন ছিল সেটা সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা 421 পেজে পর্ষদের টেস্ট পেপারে 421 পেজে ম্যাথের যে কোশ্চেন আছে সেটা সলভ করবো। ওকে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা ম্যাথের বই সলভ করেছি, রায় মার্টিন প্রশ্নবিদ্যা, এবিটিএ টেস্ট পেপার এবং এরপর পর্ষদের টেস্ট পেপার সলভ করছি। এছাড়া সালের কোশ্চেন 2017 থেকে 2024 পর্যন্ত গণিত প্রশ্নের প্রত্যেকটা সালের কোশ্চেন সলভ করা যায়। আমাদের প্লেলিস্টে গেলে তোমার যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে। সালের কোশ্চেন, রায় মার্টিন টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, এছাড়া পর্ষদের টেস্ট পেপারও এখন সলভ করছি। সমস্ত কিছু সলিউশন তোমরা পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9, 11 এবং 12 এর ম্যাথেরও সম্পূর্ণ সলিউশন আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস শুরু করছি আমরা 421 পেজের ম্যাথের সলিউশন। এছাড়া আমরা আজকের ক্লাসেও কিছু স্টুডেন্টের নাম নেবো, যেসব স্টুডেন্ট আমাদের সাপোর্ট করে সেরকম কিছু স্টুডেন্টের আজকের ক্লাসও নাম নেবো। শুরু করছি আজকের ক্লাস, দেখতে থাকো। একের দাগের 1 থেকে। একের দাগের 1 কি বলেছে? একের দাগের 1 এখানে বলেছে আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার। তাহলে 25:28, তাহলে আসল আমরা ধরে নিচ্ছি 25x, তাহলে সবৃদ্ধিমূল হয়ে যাচ্ছে 28x। তাহলে সুদ কত? সুদ হচ্ছে 28x মাইনাস 25x, হয়ে যাচ্ছে সুদ 3x, তাই তো? 3x টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা ভাবে সুদটা নির্ণয় করলাম। এই সুদটা কার সঙ্গে সমান হবে? এই যে PRT/100 আসলের ওপর সুদের হার কত? সুদের হার আমরা 8% ধরে নিচ্ছি, বার্ষিক সুদের হার চেয়েছে। ঠিক আছে, কোন আসল আর তার বার্ষিক সুদের হার মানে বছরের সুদ। তারপরে সুদটা হচ্ছে কত বছরের? সময়টা 1 বছর। ঠিক আছে, সুদের হার আমরা 8% ধরে নিচ্ছি আর সময়টা 1 বছর, নিচে 100 হয়ে যাবে। পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। এবার দেখো এখান থেকে আমরা আর এর মানটা নির্ণয় করবো। এটা আর, এটা x কেটে গেল, এটা 25 দিয়ে কাটলে 4 হয়ে যাচ্ছে। তাহলে আর এর মান 3 4 12, সুদের হার 12%। ঠিক আছে, তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর আসছে। অপশন বি 12%। 12%। দুই একটা। √5 প্লাস √3x হলে √5 মাইনাস √3 কত? সহজ অঙ্ক। দেখো, √5 মাইনাস √3 আমরা বের করছি। √5 মাইনাস √3, তাই তো? তাহলে √5 প্লাস √3x বলা আছে। তাহলে √5 মাইনাস √3 আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এই যে √5 মাইনাস √3 এর মান হবে, তার জন্য √5 মাইনাস √3, তাহলে 1/x করে দিচ্ছি। 1/x, দেখো কি আসছে, 1/√5 মাইনাস √3 নিচ্ছি। এটাকে আমরা 1 ইন্টু √5 প্লাস √3 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইটার মানটা প্লাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 নিলাম, এটা 1/x ইকুয়াল টু, তাহলে আবার 1/x ইকুয়াল টু এইটা হয়ে যাবে √5 মাইনাস √3, আর এইটা √5 এর স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। তাহলে 1/x ইকুয়াল টু, তাহলে হয়ে যাচ্ছে √5 মাইনাস √3, তাহলে বাই 5 মাইনাস 3। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এখানটা কোনাকুনি গুণ করলে x ইন্টু √5 মাইনাস √3 ইজ ইকুয়াল টু, এটা 5 মাইনাস 3 তো 2 আর কোনাকুনি গুণ হয়ে 2 একে 2 হয়ে যাচ্ছে। তাহলে √5 মাইনাস √3 ভ্যালু চলে আসছে 2/x চলে আসছে। দেখো 2/x, √5 মাইনাস √3 ভ্যালু চলে আসছে 2/x। ঠিক আছে, তাহলে অপশন বি তে আছে এটা, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে 2/x। তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তে ABCD দুটি সমান জ্যা, তাহলে AOB 60 ডিগ্রি হলে COD এর মান। একদম সহজ অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে ABCD দুটি সমান জ্যা, এইটা মনে করো বৃত্ত, দুটো সমান জ্যা। মনে রাখবে, একটা বৃত্তের দুটো সমান জ্যা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। একটা বৃত্তের দুটো সমান জ্যা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা AB, এটা CD, এইটা কোণ। তাহলে AOB 60 ডিগ্রি হলে CODও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, AOB 60 ডিগ্রি হলে CODও 60 ডিগ্রি হবে। তাহলে AOB 60 বলেছে, মানে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। তাহলে 60 কোন অপশনে আছে? দেখো অপশন ডি তে আছে 60 ডিগ্রি, তাহলে এটা ডি 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখে নাও। এরপর যাবো আমরা একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য ইহার উচ্চতা √3 গুণ। পোস্টের ভূমিতলে
একটা পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য, এই যে একটা পোস্ট মনে করো, তার এই যে ছায়ার দৈর্ঘ্য এটা যদি এক্স হয়, ছায়ার দৈর্ঘ্যটা √3 গুণ বলে দিয়েছে, পোস্টের দৈর্ঘ্যের √3 গুণ। ঠিক আছে, ছায়ার দৈর্ঘ্য ইহার উচ্চতা √3 গুণ, উচ্চতা যেটা তার √3 গুণ। আমরা উচ্চতা যদি এক্স ধরে নিই তাহলে ছায়াটা হবে √3x। ঠিক আছে, তাহলে এইটা উচ্চতা, এটা ভূমি আসছে, তাহলে উচ্চতা মানে লম্ব হচ্ছে, তাহলে এই থিটা কোণটা চেয়েছে। ঠিক আছে, এখানে বলছে যে সূর্যের উন্নতি কোণ মানে থিটা কোণ, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, সহজ অঙ্ক দেখো, লম্ব বাই ভূমি x বাই √3x, x কেটে গেল, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই √3, tan থিটা ইজ ইকুয়াল টু tan 30, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আসছে দেখো, তাহলে এখানে হয়ে যাচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি মানে অপশন এ। ঠিক আছে, অপশন এ 30 ডিগ্রি। 5 কি বলেছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল মানে যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 6a স্কয়ার, এটা তোমরা জানো। সমগ্রতলের ক্ষেত্রে 6টা তল, এক একটা তল স্কয়ার করে 6টা তল 6a স্কয়ার। এবার বলেছে 6a স্কয়ার, আর বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য d একক, তাহলে d সমান কত, তাহলে এইটা হচ্ছে s, তাই তো, s ইজ ইকুয়াল টু 6a স্কয়ার, সমতলের ক্ষেত্রফল এত বর্গ একক, তাহলে 6a স্কয়ার বাই s ইজ ইকুয়াল টু এটা হলো। আর d ইজ ইকুয়াল টু কত, √3a, d হচ্ছে কর্ণ, তার মানে এর মান কত, d বাই √3, এই মানটা ওতে পুট করে দাও, s ইজ ইকুয়াল টু 6 ইনটু এটা d বাই √3 তার স্কয়ার, তাহলে s ইজ ইকুয়াল টু 6 ইনটু d স্কয়ার বাই √3 স্কয়ার করলে 3 হয়, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, s ইজ ইকুয়াল টু 2d স্কয়ার। ঠিক আছে, এইটা আসছে s ইজ ইকুয়াল টু 2d স্কয়ার বা d স্কয়ার ইজ ইকুয়াল টু s বাই 2, তাহলে d স্কয়ার ইজ ইকুয়াল টু 2টা এদিকে গুণ আকারে আছে, উল্টো দিকে গেলে s বাই 2 হয়ে যাবে, এটা কিন্তু অপশনে আছে। ঠিক আছে, এটা আছে d স্কয়ার ইজ ইকুয়াল টু s বাই 2, অপশন নাম্বার 4, অপশন নাম্বার d, d স্কয়ার ইজ ইকুয়াল টু s বাই 2, দেখে নাও প্রসেসটা এখানে, d স্কয়ার ইজ ইকুয়াল টু s বাই 2। নেক্সট দেখো 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির গড় চেয়েছে, 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির গড়। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা 1 ও 10 এর মধ্যে কি কি হচ্ছে দেখো, গড় মানে যতগুলো সংখ্যা সেগুলো দিয়ে ভাগ করতে হবে। মৌলিক মানে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, তাই তো। আমাদের এখানে 2 হবে, 3 হবে। ঠিক আছে, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 2 3 এখানে 5 হবে আর 7 হবে, এই 4টে হবে। ঠিক আছে, তাহলে ভাগ করলে 4টে মান যেহেতু 4 দিয়ে ভাগ হবে, 3 আর 2 5 এর মাঝে 10, 17/4, তার মানে 4.25 আসছে, 4.25, 17/4 মানে 4.25, এটা আসছে অপশন সি 4.25, 6টা অপশন সি আসছে 4.25। একের দাগের কমপ্লিট হলো দেখো, এবার আমরা 2 এর দাগে যাব। 2 এর দাগের শূন্য স্থান পূরণ করা। আচ্ছা, নেক্সট দেখো 2 এর দাগের, একেরটা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। দেখো জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, তাহলে 2 বছর পর জনসংখ্যা, তাহলে এইটা হয়ে যাবে 2 বছর পর জনসংখ্যা শূন্যস্থানে পি ইন্টু 1 প্লাস, আমি এখানে আগে রাফে করে দেখে নিচ্ছি, দেখো এইভাবে রাফে দেখে নেবে, 1 প্লাস 2r/100, তারপরে 2 এইটা। ঠিক আছে, পি ইন্টু 1 প্লাস 2r/100, তারপরে 2, 2 বছরের জন্য পাওয়ার এইটা 2 হলো, এতজন হবে। এবার এটা কেটে যাবে নিশ্চয়ই, 50 হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেট রেজাল্টটা দাঁড়াচ্ছে পি ইন্টু 1 প্লাস r/50, তারপরে 2, এইটা হবে। ঠিক আছে, দেখে নাও, পি ইন্টু 1 প্লাস r/50, তারপরে 2, পি ইন্টু 1 প্লাস এইটা হয়ে যাবে r/50, তারপরে 2। ঠিক আছে, এইটা আসবে, জনসংখ্যা হবে এত। নেক্সট দেখো a:2, b:5, c:8, তাহলে টাকে আমরা a:2 মানে কি লিখতে পারি, a/2, b:5 মানে কি b/5, c:8 মানে কি c/8, তাই তো। তাহলে এর 50%, প্রত্যেকটার সঙ্গে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 100 এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু b/5 ইন্টু 100% ইজ ইকুয়াল টু c/8 ইন্টু 100। তাহলে এইটা কেটে গিয়ে a এর 50% হচ্ছে, এটা কেটে গিয়ে 50% চলে এলো, এইটা কেটে গিয়ে b এর 20%, আর এইটা কেটে গিয়ে 12.5% আসছে c এর। ঠিক আছে, b এর 20% আর c এর 12.5%।
তাহলে এখানে কি বলেছে দেখো, এ এরটা আর বি এরটা বলে দেওয়া আছে, এইটাই বলা আছে এইটাই আসছে, তার মানে এইটা 12.5% হবে, 2 এরটা 12.12% বা 12.5% লিখলেও হবে, ঠিক আছে। নেক্সট দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের বাইরে, বৃত্তের ওপরে নয়, বৃত্তের বাইরে একটা বিন্দু এখানে আছে, বৃত্তের বহিস্থ বিন্দু, সেইটা থেকে বৃত্তের উপর সর্বাধিক দুটো স্পর্শক হবে, এই একটা এই একটা, এরকম একটা চিত্র দিয়ে তোমাদের উপপাদ্য আছে, ঠিক আছে, সেইটাই এখানে এসছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সেই বৃত্তের উপর সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে এখানে হবে কটে 2, ঠিক আছে। 12.5% হলো, আর ওখানে 12.5 আছে, পার্সেন্টটা না দিলেও হবে। আচ্ছা, দুটি স্পর্শ অঙ্কন করে। তারপর আছে দেখো cos 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা। cos 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা। cos 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা, এর মান কত হবে? এর মান যতদূর মনে হচ্ছে 0ই হবে। দেখো আমরা এটাকে কি লিখতে পারি, cos লিখতে পারি, cos নয়, আমরা সাইনে চলে যাচ্ছি, তাহলে এটাকে আমরা সাইন লিখতে পারি 90 মাইনাস থিটা, এটা 40 মাইনাস থিটা করে দিয়ে এটা লিখতে পারি সাইন 90 মাইনাস, এটাকে পুরোটাকে থিটা ভাবলে সাইন 90 মাইনাস এটা cos থিটা হয়, ঠিক আছে, মাইনাস সাইন 50 মাইনাস থিটা। এবার এটাকে যদি সিম্পলিফাই করি, সাইন 90, এটা প্লাস মাইনাসে মাইনাস, 90 মাইনাস 40 50 ডিগ্রি, আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা, তাই তো। সাইন, আচ্ছা এটা প্লাস ছিল, এখানে প্লাস ছিল, তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 50 মাইনাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা। সাইন 50 মাইনাস থিটা, 50 মাইনাস থিটা কেটে গিয়ে 0 আসছে কিন্তু, তাহলে 4এরটা শূন্যস্থানে 0 হবে, 5 আর 6, ঠিক আছে। 5 দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে, চোঙের ভেতরে সর্বাধিক বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। দেখো লম্ববৃত্তাকার চোঙের চিত্র অঙ্কন করছি, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। লম্ববৃত্তাকার চোঙের যদি চিত্র এটা হয়, এটা লম্ববৃত্তাকার চোঙ, এইটা হয়ে যাচ্ছে ব্যাস, ঠিক আছে, আর এইটা উচ্চতা। কোনটা কত বলা আছে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 4 আর উচ্চতা, ব্যাসের দৈর্ঘ্য 3, ব্যাসের দৈর্ঘ্য 3, উচ্চতা 4, এই উচ্চতাটা 4 বলা আছে, আর এইটা 3, এইটা 3 আর এইটা 4, ঠিক আছে। সর্বাধিক বড় যে দণ্ড রাখা যাবে, সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যাবে সেটা নিশ্চয়ই কর্ণ বরাবর হবে, সেটা এই বরাবর হবে, এইটা আর এইটা দুটো একই দৈর্ঘ্য। যদি আমরা এইটাই নিই, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে এটা সমকোণ, এখানে এইটা সমকোণ, এর বিপরীত ভাগ হচ্ছে এই কর্ণটা যেটা রাখা যাবে সেটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি করে দিই, তাহলে এটা 16 আর 9 25, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল 25, তাহলে অতিভুজ ইকুয়াল প্লাস মাইনাস 5, অতিভুজটা 5 হয়ে যাচ্ছে, তাহলে সর্বাপেক্ষা বড় যে দণ্ড কোণাকুণি রাখা যাবে সেটা হয়ে যাচ্ছে 5 একক। হ্যাঁ, এইগুলো বলে দিয়েছে 3 সেমি করে, সেমি এককে আছে, তার মানে হয়ে যাবে 5এরটা, এটা হয়ে যাবে শূন্যস্থানে 5 সেমি, ঠিক আছে, শূন্যস্থানে হয়ে যাবে 5 সেমি। আচ্ছা হলো। এবার দেখো বলছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লিখচিত্রের সাহায্যে পাওয়া যায়, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লিখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা কি হবে, ওজাইভ। পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লিখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা ওজাইভ, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর দাগে হয়ে গেল, ঠিক আছে, এবার 3 এর দাগে যাচ্ছে। তিনের দাগে আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যার দেখো প্রথমটাই আছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। প্রথমটা যেটা দেওয়া আছে একদম উজ্জ্বলভাবে বোঝাই যাচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ কখনোই সরল সুদের থেকে কম হয় না, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ প্রথম বছরে সমান হয়, তারপরের থেকে চক্রবৃদ্ধি সুদ বাড়তে থাকে। তাহলে প্রথম যে তথ্যটা সেটাই ভুল, মানে মিথ্যা হবে, ঠিক আছে, প্রথম তথ্যটাই, কারণ চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম বলেছে, সেটা কখনোই হয় না, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো বলেছে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপাতে। তাহলে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউব, তাই তো, এইটা এক্স ওয়াই কিউব, না এক্স ওয়াই কিউব নয়, এক্স ওয়াই স্কোয়ার দিয়েছে, এটা ওয়াই স্কোয়ার না, এটা ওয়াই কিউব হওয়ার কথা, এটা ওয়াই কিউব হবে, এটা সংশোধন করে নেবে, ওয়াই স্কোয়ার যেটা আছে তোমাদের বইয়ে এটা ওয়াই কিউব হবে, ওয়াই কিউব হবে।
ওয়াই স্কোয়ার থাকলে কিন্তু ক্রমিক সমানুপাতে হবে না, মিথ্যা হয়ে যাবে। কিন্তু এটি যদি ওয়াই কিউব হয় তখন সত্য হবে। দেখো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এইটা কেটে গেলে এইটা এক্স হয়ে যাচ্ছে, আর এইটা ওয়াই কেটে গিয়ে ওয়াই, তার মানে এইটা এক্স বাই ওয়াই, আর এইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব হয়ে গেলে যদি এই দুটো মান সমান হয়ে যায়, এই দুটো মান সমান হয় তবে আমরা ক্রমিক সমানুপাতি বলবো। তাহলে এদিকে বাঁ দিকের রেজাল্টটা এক্স বাই ওয়াই এসছে, ডান দিকেরটাও এক্স বাই ওয়াই আসতে হবে, তার জন্য কিন্তু এটা ওয়াই কিউব হতে হবে, ঠিক আছে, তবেই সমানুপাতি হবে। এটা কেটে গেলে এক্স আর এটা ওয়াই, তাহলে এইটা এক্স বাই ওয়াই হচ্ছে, তাহলে এইটা ওয়াই কিউব হতে হবে, তাহলে ক্রমিক সমানুপাতি হবে, তাহলে সত্য বলা যাবে, ঠিক আছে। উত্তরটা যেহেতু সত্যই আছে তাহলে এইটা ওয়াই কিউব করে নেবে, ঠিক আছে, তবে সত্য হবে এটা। 3 কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। একদম ঠিক, ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সমকোণী হবে। 3:4:5 যেহেতু আছে, আমরা প্রথম বাহু 3x একক, দ্বিতীয় বাহু 4x একক আর তৃতীয় বাহু 5x একক ধরে নিই। তৃতীয় বাহু 5x এটা তার বর্গ করলে, তার স্কোয়ার করলে 25x স্কোয়ার, আর এটা 3x তার স্কোয়ার প্লাস 4x তার স্কোয়ার করলে এটা 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার 25x স্কোয়ার। দেখো এটা অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা ম্যাচ করে যাচ্ছে। এটা কখন হয়, ত্রিভুজটা সমকোণী হলে হয়। তাহলে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার স্যাটিসফাই করছে, তার মানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তার মানে এটা সত্য। 4 দেখো কি বলেছে, বলছে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর। tan ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর। tan 30 এর মান দেখো, tan 0 এর মান কত, 0, তো tan 0 এর মান 0, সেটা তাহলে আমরা এটা 0 ডিগ্রি বলে ভাবছি। আমরা tan 30 কত, যেটা সূক্ষ্মকোণ, tan 30 এর মান হচ্ছে, tan 30 এর মান 1/√3, এর মান হচ্ছে 1/1.732। তাহলে এটা ভাগ করলে এটা তো দশমিক দিয়ে প্রথমেই চলে আসছে, তো এটা একের চেয়ে ছোট হচ্ছে, ঠিক আছে, এই মানটা একের চেয়ে ছোট হচ্ছে, তাহলে যেটা বলে দিয়েছে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে। tan 30 এর মানটাই তো একের চেয়ে ছোট, 1/√3, ঠিক আছে। 5 দেখো, 5 বলেছে 3, 14, 18, 20, 5 তথ্যের সংখ্যাগুরু মান 18, সংখ্যাগুরু মান, তাহলে এখানে দেখো 3, 14, 18, 20, 5, এই যে 3, 14, 18, 20, 5, এই তথ্যে 18তে একবারই আছে, 5টা সংখ্যা 5 রকম বার আছে, এখানে সংখ্যাগুরু মান তো বলা যাবে না। 18 যদি দুবার থাকতো, প্রত্যেকটা সংখ্যায় একবার করে আছে, এক্ষেত্রে সংখ্যাগুরু মান নেই তো, ঠিক আছে, তাহলে সংখ্যাগুরু মান 18, এটা মিথ্যা, এটা কোনোভাবে বলা যাবে না সংখ্যাগুরু মান 18। যে যদি এটা অন্ততপক্ষে দুবার থাকতো, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটা সংখ্যাগুরু মান হয়, এক্ষেত্রে সব প্রত্যেকটা মানই একবার করে আছে, কোনো সংখ্যাগুরু মানই নেই এখানে। 6টা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙাকৃতি ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, উচ্চতা 8 সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন πr²h। না, এখানে দেখো ড্রামের উচ্চতা 8 সেমি হতে পারে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি ড্রামের উচ্চতা 8 সেমি হতে পারে, কিন্তু ড্রামের জলের উচ্চতা এটা পুরোটা h হলে জলের উচ্চতা h/2, তাহলে এখানে এতটা জল থাকলে জলের আয়তন কত, এটা ব্যাসার্ধ আর উচ্চতা h/2, ঠিক আছে, তাহলে সমগ্র ড্রামটার আয়তন হচ্ছে πr²h, কিন্তু ব্যাসার্ধ আর উচ্চতা h হলে এটা হয়ে যাবে জলের আয়তন πr²h/2, πr²h হয়, তার মানে এটা হয়ে যাচ্ছে πr²h/2, এইটা হয়ে যাবে, ঠিক আছে, এত ঘন সেমি, ঠিক আছে, তার মানে যে তথ্যটা দেওয়া আছে শুধু πr²h বলা আছে, সেটা অবশ্যই মিথ্যা, ঠিক আছে। দেখো এবার 4-এর দিকে দেখো, 4-এর দিকে যাচ্ছে, চারের দাগের একটা বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ইজ ইকুয়াল টু x টাকা, অতএব সুদ ইজ ইকুয়াল টু 8/25 ইন্টু x টাকা ইজ ইকুয়াল টু 8x/25 টাকা, এটা সুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে সময় কত, 4 বছর বলা আছে, সময় ইজ ইকুয়াল টু 4 বছর। সুদের হার নির্ণয় করতে বলেছে, আমরা ধরে নিচ্ছি সুদের হার
ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। এবার দেখো সুদের হার R%, আমরা এইখানে একটা সুদ পেয়ে গেছি বলেছে, আর আমরা একটা সুদ নির্ণয় করব, এই একই টাকার একই সুদের হারে নির্ণয় করব। আর একই টাকার একই সুদের হারে একই সময়ের উপর একটা সুদ বলা আছে, তাহলে দুটো সুদ আমরা সমান হবে নিশ্চয়ই, সেই দুটো সুদকে সমান করে আরটা নির্ণয় করব। এবার দেখো অতএব x টাকার R% হারে 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত হবে? তাহলে x ইন্টু r ইন্টু 4 PRT/100, এটা ফর্মুলা, এত টাকা কেটে গেলে 25 আসছে, তাহলে xr/25 টাকা। তাহলে অতএব শর্তানুসারে এই দুটো মান সমান, অতএব শর্তানুসারে xr/25 ইজ ইকুয়াল টু 8x/25। এইটা কেটে গেল, এটা কেটে দিলে অতএব r ইজ ইকুয়াল টু 8 আসছে। অতএব সুদের হার 8%, সুদের হার আসছে দেখো 8%। ঠিক আছে, দেখো এইভাবে করতে হবে, সুদের হার 8%। নেক্সট দেখো 4 থেকে 2 একটা, 3 বন্ধুর মূলধন অনুপাত বলে দেওয়া আছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করতে বলেছে। 2 দেখো 4 দাগের 1 হয়ে গেল, সহজ অঙ্ক ছিল, 8% অ্যান্সার এসছে। ঠিক আছে, 4 দাগের 1 আমাদের অ্যান্সার এসছে 8%। আচ্ছা, 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু কত বলা আছে? 4:7:9, এইটা। ঠিক আছে, আচ্ছা ধরি মোট লাভ, আমরা ধরে নিচ্ছি, ধরি মোট লাভ x টাকা, ধরি মোট লাভ x টাকা। এখানে বোঝা যাচ্ছে সবচেয়ে কম লাভ প্রথম জনের, মূলধন অনুপাত যেহেতু কম, তারপরে লাভ বেশি হবে দ্বিতীয় জনের, আর তৃতীয় জনের লাভ সবচেয়ে বেশি। এবার বলে দিয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় 100 টাকা কম, তাহলে অতএব প্রথম ব্যক্তির লাভ কত? আমরা এই সূত্র কাজে লাগিয়ে আগে মোট লাভটা বের করে নেবো, তারপর দ্বিতীয় ব্যক্তির লাভটা চেয়েছে, তারপরে সেটা নির্ণয় করব। অতএব প্রথম ব্যক্তির লাভ ইজ ইকুয়াল টু 4/4 প্লাস 7 প্লাস 9 ইন্টু x টাকা ইজ ইকুয়াল টু 4x/9 সাথে 16 আর 4 20, এত টাকা। আর তৃতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির লাভ কত? তৃতীয় জন 9, 4 প্লাস 7 প্লাস 9, এত টাকা না, এইটা ইন্টু x করতে হবে অবশ্যই, তাহলে 9x/9 সাথে 16 আর 4 20, এত টাকা। তাহলে এত হবে, অতএব শর্তানুসারে এইটা নিশ্চয়ই বেশি, এটা কম, বলে হচ্ছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় 100 টাকা কম, শর্তানুসারে এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 100, 4x/20 ইজ ইকুয়াল টু 100। দেখো এখানে 20 লসাগু, তাহলে 9x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 100, এটা বিয়োগ করলে 5x হবে ইজ ইকুয়াল টু 20/000, বা x ইজ ইকুয়াল টু আসছে 2000/5, বা x ইজ ইকুয়াল টু আসছে 400। তাহলে মোট লাভ 400 টাকা, মোট লাভ 400 টাকা। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ, দ্বিতীয় ব্যক্তির লাভ ইজ ইকুয়াল টু, দ্বিতীয় ব্যক্তির আনুপাতিক মান 7 এখানে, আর প্রত্যেকটা নিজের সমষ্টি 20 হচ্ছিল, 7/20 ইন্টু 400, দ্বিতীয় ব্যক্তির লাভ এত টাকা, 20, এটা 20 হবে, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ 140 টাকা। দেখো দ্বিতীয় ব্যক্তির লাভ জিজ্ঞাসা করেছে, দ্বিতীয় ব্যক্তির লাভ নির্ণয় হয়ে গেল 140 টাকা। দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো আমরা 3, এটা 2 এর হলো, হ্যাঁ এটা কিন্তু দাগ দেওয়াটা হয়নি, এটা 2 এর হয়ে গেল। এবার দেখো আমরা 3 এর অঙ্কে যাব। p² প্লাস q² প্রপোর্শনাল p² মাইনাস q² দেওয়া আছে, সহজ অঙ্ক। কি আছে? p² প্লাস q² প্রপোর্শনাল p² মাইনাস q², p² প্লাস q² প্রপোর্শনাল
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। আমরা ধরছি, আচ্ছা, অতএব আমরা নিচ্ছি এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে নেবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই উল্লেখ করবে। অতএব এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা যদি এদিকে নিচে নিয়ে নিই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। এবার আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার দেখো কিউ স্কোয়ারটা প্লাসে মাইনাসে কেটে দিলাম, পি স্কোয়ারটা প্লাসে মাইনাসে কেটে দিলাম, এটা হয়ে যাচ্ছে টু পি স্কোয়ার বাই টু কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কে ওয়ান ধরছি, এটাকে আমরা লিখছি ধরি কে ওয়ান ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দেখো কে ধ্রুবক যেহেতু সেটা এখানে কে ওয়ানও ধ্রুবক হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, এটা টু টু কেটে গেল। অতএব পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পি বাই কিউ ইজ ইকুয়াল টু, এটা রুট ওভার অফ কে ওয়ান হয়ে যাবে। তার মানে পি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু কিউ, অতএব পি প্রপোর্শনাল কিউ প্রমাণিত হয়ে গেল। দেখো এটাই দেখাতে বলেছে, পি প্রপোর্শনাল কিউ দেখাতে বলেছে, প্রমাণিত হয়ে গেল পি সমানুপাতে কিউ, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। তিনের দাগের হয়ে গেল, এবার আমরা 4-এর দাগে যাবো। 3-এর দাগের হয়ে গেল, এবার 4-এর দাগে যাবো। চারের দাগে কি বলেছে, a is equal to 1/2 plus root 3। তাহলে a is equal to কি করবো আমরা, ওপর নিচে 2 minus root 3 দিয়ে গুণ করছি। দেখো এটাকে সরল আকারে করে নিচ্ছি, 2 plus root 3 2 minus root 3, এইটা হয়ে যাচ্ছে 2 minus root 3। এখানে দেখো a plus b into a minus b, ফর্মুলা কি, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা। অতএব a is equal to, এটা 2 minus root 3 হলো তো, 2 স্কোয়ার 4 root 3 স্কোয়ার 3, অতএব a is equal to 2 minus root 3 by 1, অতএব a is equal to 2 minus root 3 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো b is equal to কি আছে, b is equal to 1 by 2 minus root 3 আছে, b is equal to 1 by 2 minus root 3। এটাকে আমরা কি করব, b is equal to 1 into 2 plus root 3 দিয়ে গুণ করছি, ওপর নিচে। এটা যেমন ওপর নিচে 2 minus root 3 দিয়ে গুণ করেছি, এটা ওপর নিচ 2 plus root 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। এটা 2 minus root 3 into 2 plus root 3, তাহলে b is equal to 2 plus root 3, এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস root 3 স্কোয়ার। তাহলে b is equal to 2 plus root 3, 2 স্কোয়ার 4 root 3 স্কোয়ার 3, তাহলে b is equal to 2 plus root 3 by 1, তাহলে b is equal to 2 plus root 3 আসছে। এবার দেখো কি চেয়েছে, 1 by a plus 1 plus 1 by b plus 1। এবার দেখো অতএব 1 by a plus 1 plus 1 by b plus 1 is equal to 1 by a এর মান কত, 2 minus root 3 plus 1 plus 1 by b এর মান 2 plus root 3 plus 1 is equal to 1 by 3 minus root 3 plus 1 by 3 plus root 3। তাহলে এটা আমরা লসাগু করে নিচ্ছি, 3 plus root 3 into 3 minus root 3, এটা কত হবে, এখানে 3 plus root 3 plus 3 minus root 3। তাহলে এটা দেখো a plus b into a minus b, সেই সূত্র যদি প্রয়োগ করি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা root 3 স্কোয়ার, হ্যাঁ, আর এটা root 3 কেটে গিয়ে 3 plus 3 6, তাহলে 6 বাই 3 স্কোয়ার 9 মাইনাস root 3 স্কোয়ার 3, তাহলে 6 বাই 6 ইজ ইকুয়াল টু 1 আসছে। তাহলে উত্তর লিখবে 1 বাই a প্লাস 1 প্লাস 1 বাই b প্লাস 1 এর মান 1, এটা উত্তর লিখবো অবশ্যই। আমরা বলে দিচ্ছি, উত্তর লিখছি না, বা উত্তর লিখে দিচ্ছি। দেখো অতএব 1 বাই a প্লাস 1 প্লাস 1 বাই b প্লাস 1, এটাই তো এখানে আছে, হ্যাঁ, এর মান 1। 1 বাই a প্লাস 1 প্লাস 1 বাই b প্লাস 1 এর মান 1। নেক্সট দেখো 4-এর দাগের হয়ে গেল, এবার আমরা 5-এর দাগে যাব।
5 দাগের অঙ্ক কি বলেছে? 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি, জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। অঙ্কটা একটু বড় হবে, দেখো। যেটা ছোট জ্যা সেটা কেন্দ্র থেকে দূরে, আর যেটা বড় জ্যা সেটা কেন্দ্রের কাছে, ঠিক আছে? এইটা মনে করো 6 সেমি আর এইটা মনে করো 8 সেমি। এটা মনে করো এবি জ্যা, এটা মনে করো সিডি জ্যা, এটা ও কেন্দ্র, এদিকে যোগ করছি, এদিকে যোগ করছি, এখান থেকে দুটোর উপরে লম্ব অঙ্কন করব। এইটা এবি সিডি, এটা মনে করো ই লম্ব আর এটা এফ লম্ব, এটা ও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা ছোট জ্যা বলেছে কত সেমি? ছোট জ্যা 6 সেমি, বড় জ্যা 8 সেমি। বড় জ্যা 8 সেমি মানে এটা সমান দুভাগে ভাগ হবে 4 4 করে, আর এটা 6 সেমি মানে 3 3 করে সমান দুভাগে ভাগ হবে, ঠিক আছে? আর কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত? 5 সেমি। তাহলে এইটা 5, হ্যাঁ, এইটাও 5, এইটাও 5। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। অতএব ওএ ইজ ইকুয়াল টু ওসি ইজ ইকুয়াল টু 5 সেমি, ঠিক আছে? আচ্ছা, এবি ও সিডি দুটি জ্যা, যেখানে এবি সমান, এবি ও সিডি দুটি জ্যা, যেখানে এবি সমান 6 সেমি ও সিডি সমান 8 সেমি। ওই পারপেন্ডিকুলার টু এবি এবং ওএফ পারপেন্ডিকুলার টু সিডি। তাহলে ওই পারপেন্ডিকুলার টু এবি যেহেতু, তাহলে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 3 সেমি হয়ে যাবে, দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করলে সেটা সমান ভাগে ভাগ হয়ে যায়, দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল। এখানেও লম্ব অঙ্কন হয়েছে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। অতএব সিএফ ইজ ইকুয়াল টু ডিএফ ইজ ইকুয়াল টু, এটা 8 সেমি ছিল, 4 4 করে দুটোই 4 সেমি করে ভাগ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে দেখো, অতএব দুটোই সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ ও ই সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি? যে এই যে এ স্কোয়ার প্লাস ওই স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই মানে 3 প্লাস ও ই অজানা মান, এটা 5 বলা আছে, বা ওই স্কোয়ার হয়ে যাচ্ছে 5 স্কোয়ার 25 মাইনাস 3 স্কোয়ার 9, তাহলে ওই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16, তাহলে ওই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 4, তাহলে অতএব ওই সমান 4 সেমি। এই জায়গাটা 4 সেমি দূরে আছে, ঠিক আছে? আমাদের ছোট যে জায়গাটা সেটা 4 সেমি দূরে আছে। আবার দেখো, আবার ত্রিভুজ সি ও এফ সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছে? সিওএফ সমকোণী ত্রিভুজ থেকে পাই যে ও এফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার। ও এফ স্কোয়ারের মানটা আমরা বের করব, সিএফ হচ্ছে 4 ইজ ইকুয়াল টু ওসি হচ্ছে 5, তাহলে ও এফ স্কোয়ার হয়ে যাচ্ছে 25 মাইনাস 16, তাহলে ও এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16 9, তাহলে ও এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস ও এফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, ও এফ সমান 3 সেমি হয়ে যাচ্ছে, ও এফ সমান 3 সেমি, ঠিক আছে? এটা স্কোয়ারটা হবে না? তাহলে এবার দেখো, এইটা পেয়ে গেছি, এখানটা 4 আর এখানটা 3, তাহলে জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত লিখবে? জ্যা দুটির মধ্যে দূরত্ব 4 প্লাস 3 সেমি সমান 7 সেমি। জ্যা দুটির মধ্যে দূরত্ব অ্যান্সারটা অবশ্যই লিখবে, যে বা এখানে আরো একটু এখানটা মুছে দিয়ে করে দিচ্ছি, দেখো যে ইএফ হচ্ছে দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব, ইএফটা বের করো। ইএফ ইজ ইকুয়াল টু ও ই প্লাস ও এফ, ও ই হচ্ছে 4 সেমি প্লাস ও এফ হচ্ছে 3 সেমি সমান 7 সেমি। অতএব জ্যা দুটির মধ্যে দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব 7 সেমি, ঠিক আছে? দেখো 5 হয়ে গেল। নেক্সট যাবো আমরা 6 দাগে। দেখো, প্রত্যেক ক্লাসে মাঝে আমরা কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকি, যে সমস্ত স্টুডেন্টস আমাদের ক্লাস দেখে, আমাদের ক্লাস
কমেন্ট করে এবং আমাদের ক্লাসের উপর সাজেশন রাখে যে কিভাবে চ্যানেল ইমপ্রুভ করা যাবে, আমরা সেই সমস্ত স্টুডেন্টের নাম নিই। প্রত্যেক দিনের মতো আজও আমরা কিছু স্টুডেন্টের নাম নেব। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যাদের নাম নেব তৃষিতা বাগ, অনিন্দিতা মাঝি, বন্দিতা কোলে, অহনা আদক, রিসেন্টলি আমাদের কমেন্ট করেছে কোয়েল বিশ্বাস। ঠিক আছে, এদের অনেক অনেক ধন্যবাদ যে আমাদের চ্যানেল দেখার জন্য এবং কিভাবে ইমপ্রুভ করা যাবে তার সাজেশনের জন্য। ওকে, তো এদের মতো তোমরাও আমাদের সাজেস্ট করতে থাকো এবং কমেন্ট অনেকেই করছো যে কমেন্টের পাশে কিন্তু তোমাদের নামটা মেনশন করো, যাতে আমরা তোমাদের নামটা উল্লেখ করতে পারি পরবর্তী ক্লাসগুলোর মাঝে। ঠিক আছে, তো ফিরছি ক্লাসে। দেখো 6 দাগেরটা। 6 দাগে কি বলছে, একটি বৃত্তের পরিধির ওপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করে যদি এপিবি 68 ডিগ্রি। আচ্ছা, এইটা একটা বৃত্ত মনে করো, এটা একটা বৃত্ত, এখানে একটা পি বিন্দু, এই একটা স্পর্শক এখানে গেছে, আর একটা স্পর্শক মনে করো এইরকম এসছে। তাহলে এ বিন্দুতে স্পর্শক আর বি বিন্দুতে স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে, এটা কেন্দ্রবৃত্তের। ঠিক আছে, এইরকম। এই চিত্রগুলো অবশ্যই কম্পাস এবং পেন্সিল, স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে অঙ্কন করবে। ঠিক আছে, পরীক্ষার খাতায়। তো পি বিন্দুতে ছেদ করেছে যদি এপিবি 68, এপিবি এই পুরো কোণটা 68। দেখো এইরকম একটা তোমাদের প্রমাণ আছে, উপপাদ্য আছে একটা, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই দুটো স্পর্শক এপি আর বিপি সমান কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। সেটা কিভাবে হয়, এই ত্রিভুজ দুটো সর্বসম, সেখান থেকে এটা প্রমাণ হয়। ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায়, কারণ এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, এইটা সাধারণ বাহু, এটা ও এ সমান ওবি, ওপি সাধারণ বাহু, আর এই ব্যাসার্ধ আর স্পর্শক 90 ডিগ্রি কোণ করে। এই যে, তাহলে এইটা 68 বলেছে, মানে এইটা 34 আর এইটা 34। ঠিক আছে, দুটো 34 করে হয়ে গেল। এবার দেখো কি বলেছে, পিএবি। আচ্ছা, এইরকম একটা আমরা আগেও করেছিলাম, পিএবি, এইটা টেনে দেওয়া হলো। এই যে কেন্দ্রগামী রেখা আর এই জ্যাটা, এটা লম্ব হয়, এটা 90, এটা 90। এবার দেখো এখানে সি নাম দিই যদি, এসি পি ত্রিভুজে এই কোণটা জানা, এই কোণটা জানা, এই কোণটা পিএবি, মানে পিএসি বা পিএবি অনায়াসে আমরা বের করতে পারবো। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এ ও বি বিন্দু স্পর্শক দ্বয় পি বিন্দু ছেদ করেছে। তাহলে আমরা বলে দিচ্ছি ও কেন্দ্রবৃত্তে এপি ও বিপি দুটি স্পর্শক। ও কেন্দ্রবৃত্তে এপি ও বিপি দুটি স্পর্শক। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বলা আছে যে এপিবি 68 ডিগ্রি, কোণ এপিবি 68 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণ সমান হয়, অতএব কোণ এপি ও সমান বিপিও সমান 34 ডিগ্রি, মানে 68/2 করে 34 হচ্ছে এটা। ঠিক আছে, এটা দেখিয়েও দিতে পারো 68/2 করে, এটা 68/2, দুটো কোণ সমান বলে 2 দিয়ে ভাগ হয়ে গেল, প্রত্যেকটা কোণের মান বেরিয়ে গেল। এবার দেখো ওসি পারপেন্ডিকুলার টু এবি, অতএব কোণ ও সি এ সমান এ সি পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব ত্রিভুজ এসিপি থেকে পাই কোণ পিএসি ইজ ইকুয়াল টু ত্রিভুজের তিনটে কোণ, এইটা 180 ডিগ্রি, 180 মাইনাস এইটা 34 আর এটা 90 প্লাস 34 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 9 আর 3 12, 124। আচ্ছা, এটা কত হয়ে যাচ্ছে, 9 আর 3 12, 124, 30, 50, 56 ডিগ্রি হয়ে যাচ্ছে, 56 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 56 ডিগ্রি হয়ে গেল অ্যান্সারটা। দেখো, তাহলে যেটা পিএসি সেটাই পিএবি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে পিএবি মান নির্ণয় করো। অতএব কোণ পিএবি এর মান, কোণ পিএবি এর মান 56 ডিগ্রি, কোণ পিএবি এর মান 56 ডিগ্রি। ঠিক আছে, 6 দাগের হয়ে গেল। নেক্সট দেখো 7 দাগের। 7 কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের সমকোণ এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব। এই ধরনের অঙ্ক আমাদের আছে একটা, আমরা পড়েওছি আগে। চিত্রটা হবে এইরকম। আচ্ছা, কোনটা সমকোণ বলে দিয়েছে, দেখো এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ, তাহলে এটা এ,
এ বি সি, এটা ডি লম্ব, এডি লম্ব বিসি। ঠিক আছে, এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ। ঠিক আছে, এ কোণ সমকোণ, এ থেকে বিসি এর উপর এডি লম্ব, এ থেকে বিসি এর ওপর এডি লম্ব। ঠিক আছে, এ থেকে বিসি এর ওপর এডি লম্ব। আচ্ছা, এবি ইজ টু এসি 3:4, এবি ইজ টু এসি ইজ ইকুয়াল টু 3:4। ঠিক আছে, তাহলে এডি, এডি বলেছে 4 সেমি, এখানে বলা আছে এডি ইজ ইকুয়াল টু 4 সেমি। এডি 4ই তো বলা আছে, 4 নয় 8 সেমি বলা আছে, এটা 8 সেমি। ঠিক আছে, বিডি এর দৈর্ঘ্য কত, এই যে এই বিডিটা নির্ণয় করতে হবে। এডি 8 সেমি, আমরা ধরে নিচ্ছি, দেখো ধরি এবি সমান 3x সেমি এবং এসি সমান 4x সেমি, 3x সেমি আর 4x সেমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখানে কি হয়, এই মূল ত্রিভুজ মানে এবিসিটা দুই পাশে দুটো ছোট ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। ঠিক আছে, মানে এবিসি সদৃশ এবিডি, আবার এবিসি সদৃশ এডিসি হয়, আবার এবিডি এবং এডিসিও সদৃশ হয়। তাহলে আমরা এই ছোট ত্রিভুজ দুটো কন্ডিশন কাজে লাগাচ্ছি। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি সদৃশ। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটার এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এদের বিপরীত বাহু নিচ্ছে। অতএব এবি বাই এই 90 ডিগ্রি বিপরীত বাহু এসি সমান, এবার এর এই কোণটা নিচ্ছি, এর বিপরীত বাহু হচ্ছে বিডি, এর এই কোণের সঙ্গে এর এই কোণ সমান হয় তোমরা জানো, এর বিপরীত বাহু হচ্ছে এডি, তাই তো, এডি। আচ্ছা, তাহলে এবার মানগুলো পুট করছি। এবি কত, এখানে এবি 3x, এসি কত 4x। আচ্ছা, বিডি কত, বিডি জানা নেই, এডি কত 8, এক্স এক্স কেটে গেল, তাহলে অতএব হয়ে যাচ্ছে 4 ইন্টু বিডি ইজ ইকুয়াল টু 3 8 24, অতএব বিডি ইজ ইকুয়াল টু 24/4, অতএব বিডি ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, অতএব বিডি এর দৈর্ঘ্য 6 সেমি। দেখে নাও প্রসেসটা। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু এই যে অনুপাতে অঙ্ক খুব একটা বেশি নেই। ঠিক আছে, অনুপাতের অঙ্ক খুব একটা বেশি নেই, তো অনুপাতের অঙ্ক হলো এটা। এখানে কি এসছে, আমাদের বিডি এর দৈর্ঘ্য 6 সেমি এসছে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখো 7 হয়ে গেল, 8 অঙ্কে যাব। এটার উত্তরটা কিন্তু তোমাদের বই ভুল দেওয়া আছে, উত্তরটা 1 দেওয়া আছে, উত্তরটা 1 হবে না, 6 সেমি আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 8 দাগেরটা, 8 দাগেরটাও সহজ অঙ্ক আছে। বলছে cos θ প্লাস sec θ 2 দেয়া আছে, cos θ প্লাস sec θ 2, তাহলে cos θ প্লাস 1/cos θ ইজ ইকুয়াল টু 2, বা এটা লসাগু কত cos θ, তাহলে হয়ে যাচ্ছে cos স্কয়ার θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা cos স্কয়ার θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 cos θ, বা cos স্কয়ার θ মাইনাস 2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা কিসের সূত্র, এটা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, a এর জায়গায় আছে cos θ, b এর জায়গায় আছে 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, যেহেতু স্কয়ারটা 0, cos θ মাইনাস 1 ও 0 হবে, অতএব cos θ সমান কত হয়ে যাবে 1, অতএব sec θ সমান কত হয়ে যাবে 1/cos θ, এর ভ্যালু cos θ মান 1, তাহলে 1ই আসছে, 1/1 মানে 1। তাহলে এবার কি বলেছে, cos এর পারে 2024 প্লাস sin এর পারে, আচ্ছা sin বলে দিয়েছে, তাহলে sin θ কি হয়ে যাবে, আচ্ছা sec তো বলেনি, sec বের করার দরকার নেই, তাহলে অতএব sin θ ইজ ইকুয়াল টু √1 মাইনাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু √cos স্কয়ার θ এর মান কত, 1 মাইনাস 1 স্কয়ার 1, √0 মানে sin θ এর মান আসছে 0। ঠিক আছে, অতএব cos 2024 θ প্লাস sin 2024 θ, অতএব cos 2024 θ প্লাস
সাইন 2024 থিটা। কস থিটার মান কত? 1, 1 এর পাওয়ারে 2024, সাইন থিটার মান 0, 0 এর পাওয়ারে 2024, 1 এর পাওয়ারে 2024 1ই হবে, 0 এর পাওয়ারে 2024 0 হবে, 1 + 0 1 আসছে। দেখো তাহলে आंसर লিখবে cos এর পাওয়ারে 2024 থিটা প্লাস sin এর পাওয়ারে 2024 থিটার মান 1। ঠিক আছে, নেক্সট দেখো 8 এর হয়ে গেল 9 এর অঙ্ক। নয়ের অঙ্ক কি বলছে দেখো। নয়ের অঙ্ক বলেছে tan 6 থিটা tan 4 থিটা 1 হলে sin 10 থিটা। tan 6 থিটা tan 4 থিটা 1 সহজ অঙ্ক, বা tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1/tan 4 থিটা, বা tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1/tan মানে cot 4 থিটা। ঠিক আছে, বা tan 6 থিটা ইজ ইকুয়াল টু cot মানে tan 90 - 4 থিটা। উভয় দিক দিয়ে tan তুলে দাও। ঠিক আছে, tan তুলে দিলে কি হয়ে যাবে? 6 থিটা ইজ ইকুয়াল টু 90 - 4 থিটা হয়ে যাচ্ছে, বা 6 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 10 থিটার ভ্যালু বেরিয়ে গেল। এবার কি বলেছে? sin 10 থিটা, তাই তো? অতএব sin 10 থিটা ইজ ইকুয়াল টু কত? অতএব sin 10 থিটা ইজ ইকুয়াল টু sin 90, 10 থিটা ভ্যালু 90, 1। आंसर লিখবে sin 10 থিটা এর মান 1। ঠিক আছে, sin 10 থিটার মান 1, এটাই উত্তর লিখবে। দেখে নাও প্রসেসটা। এবার দেখো 10 এর অঙ্কে যাব। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। 10 এর অঙ্কের জন্য আমরা শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসের অনুপাত ধরি। শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা h একক এবং শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক, এবং শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু l একক। অতএব l স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার। কারণ শঙ্কুর ক্ষেত্রে তোমরা জানো উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা মিলে সমকোণী ত্রিভুজ গঠন করে। এইরকম, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা, এটা 90 ডিগ্রি। এরা l স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার। ঠিক আছে, যেহেতু সমকোণী ত্রিভুজ গঠন করে এইরকম সম্পর্কে পড়ে যায়। ঠিক আছে, এবার দেখো তাহলে অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πr/l বর্গ একক। অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু πr² বর্গ একক। হলো। এবার এখানের যে কন্ডিশন সেই অনুযায়ী শর্তানুসারে πr/l ইজ ইকুয়াল টু, অতএব শর্তানুসারে πr/l ইজ ইকুয়াল টু √10 πr²। তাহলে l ইজ ইকুয়াল টু πr যদি কেটে দেওয়া হয় √10r হয়ে যাবে। তাহলে l স্কয়ার ইজ ইকুয়াল টু √10 এর স্কয়ার করলে শুধু 10 হয়ে যাবে। হ্যাঁ, 10r² হয়ে যাচ্ছে। l স্কয়ার ইজ ইকুয়াল টু r² প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু 10r²। কিসের অনুপাত চেয়েছে? উচ্চতা আর ব্যাস, তাই তো? তাহলে বা h স্কয়ার ইজ ইকুয়াল টু 10r² মাইনাস r², বা h স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9r²। অতএব h ইজ ইকুয়াল টু 3r হয়ে যাবে। h ইজ ইকুয়াল টু 3r। অতএব h/r কত? h/r 3। অতএব h/2r 3/2 আসছে। h/2r 3/2। তাহলে 2rটা কি ব্যাস? অতএব h is to 2r, অতএব h is to 2r is equal to 3:2। অতএব শঙ্কুর উচ্চতা লিখবে 2r কি নাম কেন নিলাম? কারণ ব্যাসের চেয়েছে। যদি ব্যাসার্ধ বলতো আমরা 3 রেখে দিতাম, 3:1 হয়ে যেত। যেহেতু ব্যাসার্ধ বলেছে তাই 2r করে নিলাম। এই ব্যাস বলেছে 2r করে নিলাম।
তাহলে উত্তর লিখবে উচ্চতা ও ব্যাসের অনুপাত 3:2। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের উচ্চতা ও ব্যাসের অনুপাত এক্ষেত্রে হবে 3:2। ঠিক আছে, এক্ষেত্রে অ্যান্সার আসবে 3:2। নেক্সট দেখো 11টা। এটা কি অঙ্ক আছে? লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, ভূমির পরিধির অনুপাত চেয়েছে বলা আছে, আয়তনের অনুপাত। এই অঙ্কটা অনেকগুলো পেজেই আছে, আমরা করেছি অনেক পেজে। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, ধরি প্রথম চোঙের উচ্চতা, ধরি প্রথম চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু h একক, যেহেতু 1:2 আছে, হ্যাঁ, এবং দ্বিতীয় চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু 2h একক। ঠিক আছে, আচ্ছা প্রথম চোঙের, এবার এইটা যেটা বলা আছে সেই অনুপাতে নিয়েছি। আচ্ছা, প্রথম চোঙের ব্যাসার্ধ, ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r1 একক, এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r2 একক। অতএব প্রথম চোঙের কিসের অনুপাত বলে দিয়েছে দেখো, এখানে বলা আছে প্রথম চোঙের ভূমির পরিধি, তাই তো, ভূমির পরিধির অনুপাত। অতএব প্রথম চোঙের ভূমির পরিধি ইজ ইকুয়াল টু 2πr1, এটা এককই হবে। হ্যাঁ, অতএব দ্বিতীয় চোঙের ভূমির পরিধি 2πr2 এত একক। এখানে কি বলা আছে? 2πr1 is to 2πr2 3:4। অতএব 2πr1 is to 2πr2 is equal to 3:4। অতএব 2πr1 by 2πr2 is equal to 3/4। 2π কেটে গেলে r1 by r2 is equal to 3/4। আমরা ধরে নিচ্ছি, ধরি r1 is equal to 3r একক আর r2 is equal to 4r একক। ঠিক আছে, এটা ধরে নিলাম। এবার দেখো দুটো চোঙের আয়তন বের করো আর তাদের অনুপাত করো, এখানে সহজই হয়ে যাবে। অতএব প্রথম চোঙের আয়তন, অতএব প্রথম চোঙের আয়তন πr² তো পাই, আর মানে প্রথমটা 3r তার স্কোয়ার h, এত ঘন একক লিখবে। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে এটা 9r², তাহলে 9πr² h ঘন একক। অতএব দ্বিতীয় চোঙের আয়তন কত হয়ে যাবে? পাই, এটা হয়ে যাবে 4r² ইন্টু 2h, এত ঘন একক। এটা 4² 16, 16 দুগুণে 32, পাই r² h ঘন একক। অতএব প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত, অতএব প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত হয়ে যাচ্ছে 9πr² h is to 32πr²h। πr² h তুলে দিলে 9:32 অ্যান্সার এসে যাচ্ছে। দেখো 9:32 অ্যান্সার। দেখে নাও প্রসেসটা। এই অঙ্কটা কিন্তু আরো অনেক পেজে আছে, সেম অঙ্ক আমরা সলভ করেছি। এবার দেখো 11, এটা 12টা। ঠিক আছে, 12 অঙ্ক দেখো। আচ্ছা, দেওয়া আছে uy is equal to xi minus 35/10, uy is equal to xi minus 35/10। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা কি জানি? আমরা জানি uy is equal to xi minus a/h। তাহলে এইটার সঙ্গে এটা যদি তুলনা করি, আমরা পেয়ে যাচ্ছি a is equal to 35 আর h is equal to 10। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। আরো কি দেওয়া আছে? এবং সামেশন অফ fi uy কত আছে? সামেশন অফ fi uy 30 আর সামেশন অফ fi 6, এটা আছে। ঠিক আছে,
তাহলে এক্স বারের মান চেয়েছে। আমরা কি জানি, আমরা জানি এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ওয়াই বাই সামেশন অফ এফ আই। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এ এর মান 35 প্লাস এই মানটা হচ্ছে 30 বাই 6 ইন্টু এখানে এইচ এর মান 10। তাহলে 6টা গুণ করে দিলে 5 আসছে, 5 6 30। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু এটা 35 প্লাস 50। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু 35 50 60 70 80 85। অতএব এক্স বার এর মান 85। দেখো এটা এসে গেল, এক্স বার এর মান 85। এখানে ডিজিটগুলো চেঞ্জ করেছে, ঠিক আছে, ডিজিটগুলো এখানে চেঞ্জ করে দিয়েছে। দেখো আমাদের 421 পেজের ম্যাথের কোশ্চেন কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে। এর পরের পেজটা ইংলিশে আছে, ওটাকে আমরা বাদ দেবো। এর পরবর্তী ক্লাসে আমরা 428 পেজে যে ম্যাথের কোশ্চেন আছে সেটা সলভ করবো। এর পরবর্তী ক্লাসে আমরা 428 পেজে ম্যাথের যে কোশ্চেন আছে সেটা সলভ করবো, ঠিক আছে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। তোমাদের যে কোনো কিছু জানার থাকলে বা যে কোনো প্রবলেম যেগুলো আটকে গিয়ে থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের পাঠাতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পাঠাতে পারো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে এবং এর পরবর্তী পেজ সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।